বাংলা ও বিশ্ব সাহিত্যের চিরকালীন নানান গল্পের পাশাপাশি নিজের লেখা নিজের গল্প নিয়ে আমাদের নিবেদন মিডনাইট এক্সপ্রেস। মূলত স্বাদবদল ও তার পাশাপাশি কিছুটা নিজের কথা নিজের মতো করে বলবার জন্যই শ্রোতা বন্ধুদের কাছে এই চ্যানেল নিয়ে এসেছে এক নতুন উদ্যোগ। অতএব দেরি না করে টিকিট কেটে জলদি উঠে পড়ুন, ট্রেন আর কিছুক্ষণের মধ্যেই ছাড়বে। মিডনাইট এক্সপ্রেসে আমাদের আজকের নিবেদন আধ কাটা লাশ। গল্প রচনা, সূত্রধার, পর্ব নির্দেশনা ও সকল চরিত্রে সুরঞ্জন, শব্দ যোজনা ও সুর সঙ্গতে সৌরভ। শুরু হচ্ছে আজকের নিবেদন আধ কাটা লাশ। আজ এই ঘটনাটার কোনো আসল তথ্যই গোপন রাখব না ভেবেছি। কেন রাখব না জিজ্ঞেস করলে অবশ্যই কোনো উত্তর নেই। আসলে মনের তো নানান খেয়াল থাকে। এক্ষেত্রে মনের খেয়ালেই সমস্ত ঘটনা পুঙ্খানুপুঙ্খভাবে তুলে দিতে ইচ্ছে করল আজ। শ্রোতারা অন্তত এবারের মতো খোলা মনে সমস্ত সত্যি ঘটনা জেনে যাক। ঘটনাটা আসামের গৌহাটির। শুনেছিলাম আমার এক কাছের বন্ধুর মুখে। আমাদের নাটকের দলের জিদ্দা, ওর ভাই থাকে পড়াশোনার সূত্রে গৌহাটিতে। ওখানে গৌহাটি ইউনিভার্সিটিতে গ্র্যাজুয়েশন করছে সে। প্রত্যক্ষভাবে গৌহাটি রেলওয়ে ব্রিজের ওপর এক বীভৎস ঘটনার সাক্ষী রইল ওর কলেজ জীবন। এবার ঘটনাটা নিজের জবানিতে বলি। সেদিন মালিগাঁওতে গিয়েছিলাম আমার এক বন্ধুর বাড়ি হাউস পার্টিতে। সে এক নির্ঝঞ্ঝাট সন্ধ্যা। আড্ডা, গল্প, হুল্লোড়, খাওয়া দাওয়া, কোথা থেকে কোথায় সময় বয়ে গেল কারোরই খেয়াল রইল না। রাত যখন প্রায় 11টা তখন টনক নড়ল। আরে, বেশ কিছুটা দূরে রাজগড় ফিরতে হবে আমাকে। না, আর দেরি করা চলে না, এখন বেরিয়ে না পড়লেই নয়। নিজের অতি উত্তেজনায় সময় জ্ঞান লোপ পাওয়াটাকে কিছুটা ধিক্কার দিয়েই দ্রুত পদক্ষেপে বেরিয়ে পড়লাম বন্ধুর বাড়ি থেকে। হালকা ঠান্ডা হাওয়া বইছে। আসামে এই অঞ্চলে বেশ গরম থাকে এই সময়। তবে রাত্রিবেলা এখন দেখছি টেম্পারেচার কিছুটা কম। বেশ বেশ কিন্তু মালিগাঁও থেকে এই সময় রাজগড় পর্যন্ত বাস পাওয়া প্রায় অসম্ভব। তাই অনর্থক বাসের অপেক্ষা না করেই অটো চড়ে রাজগড়ের দিকে রওনা দিলাম। জানি এই সময় অটোওয়ালারা ইচ্ছে মতো ভাড়া চাইবে। যাক, উবেরে যা ভাড়া দেখাচ্ছে তা আমার সাধ্যের বাইরে, তাই অটোই সই। এই মুহূর্তে বাড়ি পৌঁছনেই আশু কর্তব্য। তাড়াতাড়ি বাড়ি গিয়ে শুয়ে পড়তে হবে। কাল সকালে কিছু জরুরি কাজে বেরোনো দরকার। রাস্তাঘাট প্রায় শুনশান। অটোর গতিও তাই সাধারণ সময় অপেক্ষা দ্রুত। আশপাশ থেকে রাতের নরম হাওয়া এসে গায়ে লাগছে। সন্ধে থেকে হওয়া হুল্লোড়ের পরিশ্রমে বেশ খানিকটা ঘুম ঘুম পাচ্ছে যেন। পিছনের সিটে কিছুটা গা এলিয়ে দিয়েই চোখ বন্ধ করে বসে রইলাম। চলতে চলতে গৌহাটি রেলওয়ে ব্রিজের কাছে এসে হঠাৎ যেন গতি কমে এলো অটোর। আমিও বন্ধ চোখ খুলে কি ব্যাপার দেখতে অটোর সামনের কাঁচ দিয়ে বাইরে তাকালাম। এবার বুঝলাম কি কারণে অটোওয়ালা হঠাৎ তার গতি কমিয়েছে। আমাদের অটো থেকে কয়েক মিটার দূরে রেলওয়ে ব্রিজের ওপর দাঁড়িয়ে একটা মেয়ে, সুন্দরী, হাতে বই,
সম্ভবত কলেজ পড়ুয়া। বাঁ হাতের বুড়ো আঙুলের ইশারা করে লিফট চাইছে। এই সময় এই ব্রিজের ওপর এভাবে একটি অল্প বয়সী মেয়ে একা থাকাটা খুব খুব সমীচীন নয়। নিশ্চয়ই বিপদে পড়ে গাড়ি না পেয়ে সাহায্য প্রার্থনা করছে। অটোওয়ালাও তাই কিছুটা মানবিকতার খাতিরেই গতি কমিয়েছে গাড়ির। আমিও ইশারা করে অটোওয়ালাকে দাঁড়াতে বললাম। রিজার্ভ করা অটো না দাঁড়ালে অবশ্য আর্থিক ক্ষতি হতো না, তবে একলা রেলওয়ে ব্রিজের ওপর একটি অসহায় মেয়েকে ফেলে চলে গেলে মানবিক ক্ষতি হতো আমাদের। না, সেটা কাঙ্ক্ষিত নয়। মেয়েটির প্রার্থনায় সাড়া দিয়ে অটো দাঁড় করানো হলো। মেয়েটিও রাজগড় যাবে। বেশ, উঠে বসল অটোতে। আমি কিছুটা অপ্রস্তুত মননে মেয়েটিকে পেছনে বসতে বলে নিজে অটোর সামনে গিয়ে বসলাম। মেয়েটি দেখলাম তাতে নিশ্চিন্তও হলো। স্বাভাবিক। অটো চলতে শুরু করলো, গতিও বাড়ালো। এবার রাজগড় পৌঁছতে আরো মিনিট 15 লাগবে। আমি মোবাইলে ঘড়ি দেখে আশ্বস্ত হয়ে বসলাম। কিন্তু কি জ্বালা! একটা আশ্চর্য ব্যাপার অনেকক্ষণ ধরেই ঘটে চলেছে না? পিছনে একটা মালবাহী লরি সমানে হর্ন বাজিয়ে চলেছে অনেকক্ষণ ধরে, সেই রেল ব্রিজের কাছ থেকে। কি আশ্চর্য! এত চওড়া রাস্তা পাশ কাটিয়ে দিব্যি চলে যাওয়া যায়। এই হতভাগা কি রাত দুপুরে মদ গিলেছে? কোনো হুঁশ নেই। যতটা সম্ভব অটো রাস্তার আরো বাঁদিকে চেপে এলো লরিটিকে জায়গা করে দেওয়ার জন্য, কিন্তু তো মহা মুশকিল, হর্ন বাজিয়েই চলেছে। আর সে হর্ন বলে হর্ন, কুৎসিত তার আওয়াজ কান মাথা ধরিয়ে দিচ্ছে একেবারে। ছে, ওহ কি মুশকিল! আরে একে থামতে বলুন। আরে কি! আরো মিনিট খানেক এগোবার পর যখন হর্নের প্রাবল্য ঘনঘটা আরো মারাত্মক হয়েছে, কোনো মতেই আর ধৈর্য রইল না আমাদের। প্রচণ্ড রাগে গাড়ি দাঁড় করিয়ে দুজনেই নেমে লরিটার সামনে গেলাম। আজ মেরেই ফেলবো ব্যাটাকে। ওর অকারণে হর্ন বাজানো বার করে ছেড়ে দেবো। এই দাঁড়া তো, কি সমস্যা হয়েছে আমি দেখি, দাঁড়া। মনে মনে ঠিক কি গালাগাল দেব ভাবতে ভাবতে সামনের দিকে এগোচ্ছি। সেই মুহূর্তেই তড়িঘড়ি করে লরি ড্রাইভার নেমে ছুটে আসছে আমাদের দিকে। কেন? ড্রাইভারের মুখ ভ্যাবাচ্যাকা, সেই সাথে বিস্মিত মুখে এক রাশ প্রশ্ন। অটো চালক দাদা কিছু বলবার আগেই লরিওয়ালা আসামি ভাষাতে জিজ্ঞেস করল, পিছনে কাকে তুলেছ? আমরা অবাক হয়ে জিজ্ঞেস করলাম, তাতে আপনার কি মশাই? হ্যাঁ, আপনার কি? আপনি এরকম ভাবে সমানে হর্ন বাজাচ্ছেন কেন? মতলবটা কি? রাত্রিবেলায় মানুষকে বিরক্ত করতে বেরোন আপনার রাস্তায়? মদ খেয়ে আছেন আপনি? লরিওয়ালা ভেবাচাকা দৃষ্টিতে কাঁধে হাত দিয়ে যে কথাগুলো বলল, বিশ্বাস করুন, এত রাত্রে এই কথাগুলো আপনাদের বলতে আমার সারা শরীর শিউরে উঠছে। এই এখনই আশেপাশে যে কতবার তাকিয়েছি তার ঠিক নেই। চোখের সামনেই এখনো সেই কয়েক মিনিট পুরনো ছবিটাই ভাসছে। লরিওয়ালা যা বলল অসমীয়াতেই, যার বাংলা মানে করলে দাঁড়ায়, আপনাদের অটোর পেছনের সিট থেকে বাঁদিকে ঝুলছে একটি তরুণী মেয়ের মাথা সমেত আধখানা দেহ। অটোর গতিতে যার চুলগুলো উড়ছে সামনের দিকে, দেহের বাকিটা ভেতরে। কোনো মানুষের শরীর কোমর থেকে দু আধখানা করে রাখলে যেমন হয়, ঠিক সেরকম। উপরের আধখানা অটোর বাইরে,
নিচের আধখানা ভেতরে। আরো ভয়াবহভাবে সেই দৃশ্যের সাথে সমতা রেখেছে তার মাথার সাথে রাতের হাওয়ায় খাড়াভাবে উড়তে থাকা তার ঘন কালো চুল। আর এই ভয়াবহ দৃশ্য দেখেই ড্রাইভার হর্ন দিয়ে বারবার সাবধান করে থামাতে চাইছে আমাদের। আমি লরি চালকের কথা শুনে কিছুক্ষণ যেন স্থাণুর মতো দাঁড়িয়ে রইলাম সেই ফাঁকা রাস্তাটার ওপর। নড়ে যে একবার 10 হাত দূরে অটোর ভেতরে গিয়ে দেখব সে সাহস নেই। অটোওয়ালারও দেখলাম বিস্ময় কাটেনি। তারই মধ্যে কিছুটা লাফ দিয়ে এগিয়ে গেল অটোর পেছনে। উঁকি মেরেই অপরিসীম বিস্ময়ে 2-1 মুহূর্ত তাকালো আমাদের দিকে, তারপর বলল, গাড়ির ভেতর কেউ বসে নেই, কেউ বসে থাকার যেন কোনো চিহ্নও নেই গাড়িতে। এই ঘটনাটা বলে জিদ্দা থামল। সবাই নিস্তব্ধ হয়ে শুনছি। গায়ে কাঁটা দিচ্ছে সবার দৃশ্যটা কল্পনা করি। আমাদের গ্রুপে খানিকক্ষণ পর নিস্তব্ধতা ভঙ্গ করলাম আমি। বললাম, তোমার ভাইয়ের সাথে আলাপ করিয়ে দেবে একবার? জিদ্দা বলল, যাচাই করতে চাস? আমি সলজ্জভাবে বললাম, না না, চিচি, যাচাই করবার কি আছে, আরেকবার ঘটনাটা ওর মুখে শুনতে চাই। গায়ে এখনো যেমন কাঁটা দিচ্ছে তাই। জিদ্দা বলল, কয়েকদিন পরই ওর কলকাতা আসবার কথা, তখন তোকে ডাকবো, ওর মুখেই শুনিস, আরো বেটার ফিল পাবি। তবে হ্যাঁ, এখন ওর ভয়টা তেমন কাটেনি, জানিস তো। ভয় যে অত সহজে কাটবে না তা তো বলাই বাহুল্য। ঠিক যেমন আমারও কাটছে না এই গল্প বলবার সময়। লোকশ্রুতি অপেক্ষাকৃত বিশুদ্ধ কল্পনার জন্ম দেয়। যেমন আমার ক্ষেত্রে যখনই ঘটনাটা মনে পড়ছে, কেন জানি না চোখের সামনে ভেসে উঠছে অটোর বাইরে খাড়া ঝুলতে থাকা একগুচ্ছ চুল, যা রাতের হাওয়ার সাথে সমকোণে আড়াআড়িভাবে ঝুলছে ভয়াবহ ক্রোধে। যতবার ভাবছি ভেসে উঠছে ছবি, গায়ে কাঁটা দিচ্ছে ততবারই। অনুরোধ, আপনাদের সবাইকে অনুরোধ, গৌহাটি রেল ব্রিজটা দিয়ে যারা যাতায়াত করবেন একটু সাবধানে। যদি কেউ বেশি রাত্রে লিফট চায় তাকে গাড়িতে না তোলাই ভালো। প্রয়োজনে দ্রুত গাড়ি চালিয়ে চলে যাবেন মানবিকতা উপেক্ষা করেই। কারণ মানুষের সাধারণ চোখে কিছু দৃশ্য বড় মারাত্মক হয়ে ধরা দেয় তো। অনেক ক্ষেত্রে মাথার গোলমাল হয়ে যাওয়াও বিচিত্র কিছু নয়। তাই আবার বলছি, গৌহাটি রেল ব্রিজটা দিয়ে রাত্রে যারা যাতায়াত করবেন সাবধানে করবেন। কেউ লিফট চাইলে চট করে তাকে গাড়িতে না তোলাই ভালো। আশা করি সাবধান বাণীটা মনে থাকবে সবার। নিশ্চয়ই থাকবে। আর বিশ্বাস হোক বা অবিশ্বাস, কৌতূহল হোক বা অযাচিত প্রশ্ন, কিছু বিশেষ বিশেষ ক্ষেত্রে বিশেষ বিশেষ সতর্কতা মেনে চললে আখেরে শেষ দানে আপনাদেরই তো মঙ্গল, তাই না? মিডনাইট এক্সপ্রেসে শুনছিলেন আজকের গল্প আধ কাটা লাশ। গল্প রচনা, সূত্রধার, পর্ব নির্দেশনা ও সকল চরিত্রে সুরঞ্জন। শব্দ যোজনা ও সুর সঙ্গতে সৌরভ।